আলেকজান্ডার দ্য গ্রেট নামটা শুনলেই কেমন একটা অবিশ্বাস্য গল্প মনে আসে, তাই না? ইতিহাসে এমন কিছু মানুষ আছেন যাদের জীবন কাহিনী যেন ঠিক গল্পের মতো। চলুন আজ আমরা সেই রকমই এক অসাধারণ কাহিনীর গভীরে যাই। মাত্র ৩২, ভাবা যায় এই বয়সেই একজন মানুষ জয় করে ফেললেন তখনকার জানা পৃথিবীর প্রায় অর্ধেকটা, মানে ভূমধ্যসাগর থেকে শুরু করে একেবারে আমাদের এই ভারতবর্ষ পর্যন্ত। আসল প্রশ্নটা তো এখানেই, তাই না, যে কিভাবে এটা সম্ভব হলো? কি এমন রহস্য ছিল তার সাফল্যের পেছনে? যে কোনো বড় গল্পের মতোই এর শুরুটাও কিন্তু হয়েছিল বেশ সাদামাটাভাবেই, ম্যাসিডোনিয়া নামের ছোট্ট একটা রাজ্য থেকে। কিন্তু স্বপ্নটা ছিল আকাশ ছোঁয়া, সারা বিশ্ব জয় করার স্বপ্ন। একবার চিন্তা করে দেখুন, একদিকে ম্যাসিডোনিয়ার মতো একটা ছোট্ট পাহাড়ি রাজ্য, আর তার ঠিক বিপরীতে দাঁড়িয়ে আছে পারস্য সাম্রাজ্য, তখনকার দুনিয়ার সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে ধনী সাম্রাজ্য। অবিশ্বাস্য মনে হলেও সত্যিটা হলো, ঠিক এখান থেকেই শুরু হয়েছিল ইতিহাসের অন্যতম দুঃসাহসিক এক সামরিক অভিযান। এখন কথা হলো, এত বড় স্বপ্ন দেখার সাহসটা আসলো কোথা থেকে? উত্তরটা হলো তার শিক্ষা। আচ্ছা ভাবুন তো একবার, যার শিক্ষক স্বয়ং অ্যারিস্টটলের মতো একজন দার্শনিক, তার চিন্তাভাবনা, তার যুদ্ধের কৌশল আর তার পৃথিবী দেখার চোখটা ঠিক কতটা ধারালো হতে পারে। তো এই প্রেক্ষাপট মাথায় রেখে চলুন গল্পের মূল পর্বে ঢোকা যাক, সেই অংশে যা আলেকজান্ডারকে ইতিহাসে একেবারে অমর করে রেখেছে। আর তার জন্য তাকে মোকাবেলা করতে হয়েছিল তার জীবনের সবচেয়ে বড় আর কঠিন প্রতিপক্ষের, বিশাল পারস্য সাম্রাজ্যের। বৈষম্যটা একবার দেখুন, একদিকে ম্যাসিডোনিয়ার হাতে গোনা সম্পদ আর ছোট্ট কিন্তু ভীষণ গোছানো একটা সেনাবাহিনী, আর অন্যদিকে পারস্যের প্রায় অফুরন্ত টাকা পয়সা, ধনসম্পদ আর লক্ষ লক্ষ সৈন্যের এক বিশাল বাহিনী। মানে যদি শুধু কাগজে কলমে হিসেব করা হয়, তাহলে এই যুদ্ধ জেতাটা এক কথায় অসম্ভব ছিল। কিন্তু আলেকজান্ডার তো আর কাগজে কলমের হিসেব মানার পাত্র নন। তিনি একে একে সেই অসম্ভবকে সম্ভব করে দেখালেন। ইসাসের যুদ্ধ বলুন, টায়ারের সেই বিখ্যাত অবরোধ বা গগামেলার সেই ফাইনাল লড়াই, প্রতিটা পদক্ষেপ ছিল একেবারে ছকে বাঁধা, নিখুঁত। আর এই নিখুঁত চালই ধীরে ধীরে ওই বিশাল পারস্য সাম্রাজ্যকে একেবারে ধ্বংসের কিনারায় নিয়ে যায়। আবারও সেই একই প্রশ্নটা ফিরে আসে, তাই না, যে তিনি এটা করলেনটা কিভাবে? কি এমন গোপন কৌশল ছিল তার হাতে, যা তাকে প্রত্যেকটা যুদ্ধে প্রায় অপরাজেয় করে তুলেছিল? আসলে এর উত্তরটা কোনো একটা জিনিসে লুকিয়ে নেই, বরং কয়েকটা অসাধারণ গুণের দারুণ একটা মিশ্রণ। যেমন ধরুন, তার সাহস, সেটা ছিল একদম কিংবদন্তির মতো। তার যুদ্ধের কৌশলগুলো ছিল তার সময়ের থেকে অনেক অনেক এগিয়ে। আর তার নেতৃত্ব, সেটা তো এমন ছিল যে সৈন্যরা তার একটা ইশারায় হাসি মুখে নিজেদের জীবন পর্যন্ত দিয়ে দিতে পারত। তাহলে তার আসল রহস্যটা কি ছিল? কোনো ম্যাজিক? না, আসলে এটা ছিল যুদ্ধকে দেখার আর পরিচালনা করার একটা একদম নতুন অ্যাপ্রোচ। অবিশ্বাস্য গতি, চোখের পলকে সিদ্ধান্ত নেওয়া আর নিজের পুরো বাহিনীকে একসঙ্গে কাজে লাগানো, এই তিনের সমন্বয়ে তিনি শত্রুকে অপ্রস্তুত করে দিতেন। তার সেই বিখ্যাত ফ্যালাংস ফরমেশন, মানে সৈন্যদের সেই দেয়াল, আর তার সাথে ঘোড়সাওয়ার বাহিনীর সাঁড়াশি আক্রমণ, শত্রুরা কিছু বুঝে ওঠার সুযোগই পেত না। আর জানেন, তার এই বিপ্লবী কৌশলগুলো আজও বিশ্বের বড় বড় মিলিটারি একাডেমিগুলোতে পড়ানো হয়। কিন্তু সবকিছুরই তো একটা শেষ থাকে, তাই না? বছরের পর বছর ধরে এমন অপ্রতিরোধ্য বিজয়ের পর এই অবিশ্বাস্য গল্পটাও হঠাৎ করে একটা অদ্ভুত রহস্যময় মোড়ে এসে থেমে যায়। ঠিক সেই সময়ে, যখন তিনি তার ক্ষমতার একেবারে চূড়ায়, যখন তার সামনে পড়ে আছে জয় করার জন্য আরও কত নতুন দেশ, নতুন দিগন্ত, ঠিক সেই মুহূর্তেই তার জীবনে নেমে এলো এক আকস্মিক, রহস্যময় সমাপ্তি। আবারও ফিরে এলো সেই সংখ্যাটা ৩২। ভাবুন, যে বয়সে তিনি অর্ধেক পৃথিবী জয় করে ফেলেছিলেন, ঠিক সেই একই বয়সে তার সবকিছু থেমে গেল। এই ঘটনাটা আজও ইতিহাসের পাতায় এক বিরাট রহস্য হয়ে রয়ে গেছে। তার জীবনটা ছিল ঠিক যেন একটা উল্কার মতো, খুব অল্প সময়ের জন্য এসে পুরো পৃথিবীকে যেন কাঁপিয়ে দিয়ে গেল। কিন্তু এত কিছুর পর প্রশ্নটা হল, ইতিহাস তাকে কিভাবে মনে রেখেছে, বা কিভাবে মনে রাখা উচিত? তিনি তো শুধু রাজ্য জয় করেননি, তিনি আসলে পূর্ব আর পশ্চিমের সংস্কৃতিকে প্রথমবারের মতো মিলিয়ে দিয়েছিলেন। তারই হাত ধরে শুরু হয়েছিল হেলেনিস্টিক যুগ। জ্ঞান, বিজ্ঞান, শিল্পকলা, দর্শন, সব কিছুতে এক নতুন জোয়ার এসেছিল। হ্যাঁ, তার বিশাল সাম্রাজ্য হয়তো পরে ভেঙে গিয়েছিল, কিন্তু তার তৈরি করা প্রভাবটা, সেটা আজও রয়ে গেছে। আর তাই শেষ পর্যন্ত প্রশ্নটা কিন্তু থেকেই যায়, একদিকে তার এত বিশাল কীর্তি, আর অন্যদিকে তার অভিযানের কারণে হওয়া এত ধ্বংসযজ্ঞ, এই সব কিছু মিলিয়ে তাকে কি আসলেই দ্য গ্রেট বা মহান বলাটা ঠিক?
এই প্রশ্নের উত্তরটা হয়তো কোনোদিনই এক কথায় দেওয়া যাবে না। মানুষ হয়তো চিরকালই এটা নিয়ে ভাববে।